আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে আধা ঘন্টার বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট ইউএনকে অপসারণ করল আদালত, নির্বাচন 60 দিনের মধ্যে। খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান। গভীর রাতে ভারতের রাজ্যসভাতেও পাশ হল ওয়াকফ বিল। নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা। জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি। টাঙ্গাইলে ট্রাক চাপায় আনসার কমান্ডার নিহত। মাদারীপুরে কুপিয়ে মৎস্য চাষির হাত বিচ্ছিন্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাংককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। শেখ হাসিনার প্রত্যর্পণ বা বাংলাদেশ অন্যান্য যেসব বিষয় তুলে ধরেছে সেসব বিষয়ে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, 1971 সালে লাখো লাখো সাধারণ নারী, পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে 9 মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। বাংলাদেশের সরকার প্রধান বলেন, আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। ডক্টর ইউনূস আরও বলেন, দুঃখজনকভাবে গত 15 বছরে আমাদের জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা থেকে সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয়, নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 নিরীহ মানুষ, তাদের বেশিরভাগই তরুণ এবং 118 জন শিশু প্রাণ হারিয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ তাদের ইতিহাস এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে। পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে তার পদ থেকে অপসারণ করেছে। শুক্রবার 4 এপ্রিল দেশটির সাংবিধানিক আদালত এই রায় প্রদান করেন। এই রায়ের অর্থ, দক্ষিণ কোরিয়াকে এখন 2 মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। আদালত বলেছে, গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক ইউল জনগণের অধিকার লঙ্ঘন করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবারের এই রায়ের অর্থ, এখন দেশটিকে 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। মূলত গত বছরের 3 ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন। সে সময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারের অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু দেশের জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তৎকালীন প্রেসিডেন্ট ইউএন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং তার সামরিক শাসনের আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন।
এদিকে সামরিক আইন জারিকে ঘিরে সংসদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হওয়া ইউন সুক ইউলকে গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়। খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময়ে গ্রেনেড বাবুর ঘর থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেনেড বাবু গ্রেপ্তার করা না গেলেও তার বাবা, ভাই এবং ম্যানেজারকে মাকে আটক করা হয়েছে বলে জানা যায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোট ভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা। আজ শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত 1টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি, তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা একটি 9mm পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি এবং নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কাছে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির 26 লক্ষ টাকা এবং ভারতীয় 4240 রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানা যায়। ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার পর এবার উচ্চ কক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। রাজ্যসভার সদস্যদের মধ্যে বিলের পক্ষে ভোট দিয়েছেন 128 জন আর বিপক্ষে ভোট দিয়েছেন 95 জন সদস্য। গভীর রাতের এই ভোটাভুটির মধ্য দিয়ে উচ্চ কক্ষে পাশ হলো বিতর্কিত এই সংশোধনী বিলটি। এখন কেবল ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা। তিনি সই করলেই 70 বছরের পুরনো আইন বদলে কার্যকর হবে নতুন আইন। শুক্রবার 4 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, লোকসভায় পাশ হওয়ার 24 ঘন্টার মধ্যেই সংসদের উচ্চ কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ায় বিলটির আইনে পরিণত হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে 70 বছরের পুরনো আইন। 1954 সালের আইনকে সংশোধন করে 1995 সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু 30 বছর পরে যে সংশোধনে অনুমোদন দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার সবই বদলে যেতে চলেছে। সব বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে নজিরবিহীনভাবে খর্ব করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন। বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন শরীফ মাহমুদ নামে এক যুবক। পরে মুচলেকা ও দেনমোহরের 18 লক্ষ টাকার চেক জমা দিয়ে তিনি মুক্তি পান। টাঙ্গাইলের মির্জাপুরে বাসতলী ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। শরীফ মাহমুদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। স্থানীয়রা জানান, শরীফ মাহমুদের সঙ্গে 9ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার জানতে পেরে 1 বছর আগে তাদের কাবিন হয়। এর মধ্যে শরীফ অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে সালিশি বৈঠক করে। এরপর উভয় পরিবারের সম্মতিতে বুধবার বিয়ের দিন ধার্য করা হয়। মঙ্গলবার ছিল তাদের গায়ে হলুদ। এরপর বুধবার বরযাত্রী কনের বাড়ি যায়। এর মধ্যে শরীফ মাহমুদ নিজের বিয়ে ভাঙতে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর প্রশাসনকে জানাতে তার বন্ধুদের সহায়তায় নতুন প্রেমিকাকে পুলিশের কাছে পাঠান। দুপুরে অতিথিদের আপ্যায়ন শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। তখন শরীফ মাহমুদ ফোনে তার বিয়ে ভাঙতে পুলিশ সদস্যদের নিয়ে বিয়ে বাড়িতে আসতে বলেন। কনে পক্ষের লোকজন কথা শুনতে পেরে শরীফ মাহমুদকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে তার শেরওয়ানি আগুন দিয়ে পুড়িয়ে গণপিটুনি দেন এলাকাবাসী। আজও চলছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। কারো ছুটি আগামীকাল, আবারও কারো ছুটি শেষ হবে আজ। ফলে নারীর টানে ঢাকা ছাড়া মানুষ ফিরতে শুরু করেছেন জীবিকার তাগিদে। তবে বিগত বছরগুলোর মতো এবার নেই সেই ভোগান্তি। তীব্র ভিড় আর যানবাহনের চাপ কোনোটি নেই রাজধানীর প্রবেশ ও বাহিরের মুখগুলোতে। গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বলছেন, ফিরতি যাত্রীর চাপ এখনও তুলনামূলক কম, তবে আগামীকাল চাপ বাড়বে মনে হয়।
এদিকে রাজধানীতে ফিরতে কোথাও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে ভাষ্য দিয়েছেন যাত্রীরা। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেলেন নগরের মানুষদের আশ্বস্ত। সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায় সড়কে বেড়েছে যান চলাচল, বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। কিছুক্ষণ পরপরই আসছে ফিরতি ঈদ যাত্রার দূরপাল্লার বাস। একই সঙ্গে ফিরতি বাস এলে সিএনজি চালকদের যাত্রী খুঁজতে ব্যস্ততার চিত্র দেখা যায়। কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলেও জানাচ্ছেন তারা। টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকের চাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার 4 এপ্রিল ভোরে উপজেলা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ মিয়া মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার পিসি হিসেবে কর্মরত ছিলেন। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোয়েব আহমেদ বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে ওসি জানান। মাদারীপুরের কালকিনিতে মৎস্য চাষী ইউনুস সর্দারের ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা যায়। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইউনুস সর্দারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত মৎস্য চাষী ইউনুস সর্দারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িঘর তছনছ করে, পরে কুপিয়ে ইউনুসকে জখম করা হয়। এ সময় দুর্বৃত্তরা ইউনুসের ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কালকিনির সিডিখান ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা শহীদ সর্দার বলেন, ইউনুস আমার বংশের ছেলে, তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। ঘটনার বিষয়ে এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অবশ্যই রাস্তা পারাপারে সতর্ক থাকবেন। মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।